এবার শ্রীনগর থেকে ফেরার পালা। চারিদিকের এই নৈসর্গিক সৌন্দর্য যেন মনটাকে কেড়ে নিয়েছিল। মনে হচ্ছিল না ফিরি, কিন্তু এমন এক জায়গায় এবারে চলেছি যে সেই জায়গার নামেই চিনি আনন্দে আত্মহারা হয়ে যায়। চিনি আর নিজের অস্তিত্বের মধ্যেই থাকে না, সে কারণে মন খারাপের অবকাশ আর ছিল না। হাইওয়ের উপরে ফেরার সময় আমরা এসেছি কেশর কেনবার জন্য। এখানে রোডের সাইডে প্রচুর পরপর দোকান আছে, অগণিত। বাট আমরা এসেছি এখন, এই দেখো, লোটাস, স্যাফরন এন্ড ড্রাই ফ্রুটস, এই দোকানটায় এসেছি। চলো ভিতরে যাই। ভিতরে তখন আমাদের জন্য কাওয়ার রেডি করে ফেলেছে। নানা রকমের স্যাফরনের ভান্ডার, রেঞ্জ অনুপাতে আর কৌটো অনুপাতে। এছাড়া কাওয়া, তারপর নানা রকম ড্রাই ফ্রুটস আর একটা নতুন ধরনের জিনিস আমাদের দেখিয়েছে। आप जिस प्लेस पे बैठे हो ना, मतलब जिस गांव में बैठे हो मैम, इस गांव के मेन चीज आते हैं 3 चीज, ओनली 3 आइटम्स। वो होता है पहला केसर, दूसरा शिलाजीत एंड तीसरा सैफरन ऑयल। तो विदाउट शुगर मैम। ये देखिए मैम, ये तो हमारे पास विद शुगर कहवा। अगर मैम इससे कहवा बनाना चाहोगे ना, आपको क्या करना है, 1 कप पानी लेना है किसी बर्तन में, इसमें 1 टीस्पून डाल के कम से कम 2 या 3 मिनट उबालना है पानी, मतलब कि बॉईल करना पानी 2 मिनट या 3 मिनट। हो गया कहवा रेडी मैम। ऊपर से कुछ डालने की जरूरत नहीं है, सिर्फ अपने हिसाब से आपने अपने कप के ऊपर मतलब ड्राई फ्रूट वगैरह डाल सकते हो, जैसे कि आप मतलब जैसा कोई बादाम खा सकता है, वॉलनट डाल सकते हो अपने हिसाब से, मतलब कुछ भी डाल सकते हो, डेकोरेट के लिए टेस्ट के लिए अच्छा होता है। इसमें बनेगी एक चीज में 1 कप पूरे डब्बे में 40 कप इस वाले में, और या तो 350 रुपीज का। और এইখানে আমাকে কাওয়া বানানো শেখাচ্ছিল, কিন্তু আমার চোখ তখন ওই স্যাফরন অয়েলটার উপর পড়েছে। তো যাই হোক, কি কি নিয়েছি না নিয়েছি ওই যে বললাম কোনো একটা ব্লগে শেয়ার করব। তো এই জিনিসগুলো দেখছিলাম, আর এখানে যেটা আমার ভালো লাগলো ক্যানবেরি, যেটা একদম প্যাকড। তো আমাকে একটা বিশেষ কারণে ডক্টর ক্যানবেরি খেতে বলেছে। তো আমি এখানে ক্যানবেরি পাই, কিন্তু ক্যানবেরিগুলো কীরকম বলো তো, একদম শুকনো। কিন্তু ওখানে কি সুন্দর অরিজিনাল ক্যানবেরি ড্রাই ফ্রুটসের মতোই প্যাক করা ছিল। আমি সেটা নিয়েছি, সমস্তটুকু নিয়ে ফিরছিলাম। এইখানে একটু এগিয়ে এখানে খেলে ক্রিকেট ব্যাট, সেটা তৈরি হয় এখানে। যাওয়ার সময়তেও আমি দেখিয়েছি, ফেরার সময়তেও জায়গাটাকে দেখালাম। নেমে ভিতরটা কভার করিনি, কিন্তু খুব সুন্দর, কারণ আমরা অনেকটা ভোর ভোর বেরিয়েছিলাম। আর এই সময় আমাদের ইন্ডিয়ান আর্মি ভাইদের রুটিন চেক আপ চলে, ফলে যেখানে সেখানে গাড়ি দাঁড় করা, যেখানে সেখানে শ্যুট করা ওরা অ্যালাউ করে না। যেমন স্যাফরনের যে ক্ষেত, সেখানে দাঁড়িয়ে আমি কিছুটা জিনিস কভার করছিলাম। তো ওদের তখন এক ধরনের রুটিন চেক আপ চলছিল, যেটা আমি অন ক্যামেরা শেয়ার করব না। আমি তাদেরকে শ্যুট করিনি, কিন্তু তাদের মনে হচ্ছিল মেবি হয়তো তাদের ক্যামেরায়, মানে আমার ক্যামেরায় তারা চলে আসতে পারে। আমাকে রিকোয়েস্ট করে, আমি সঙ্গে সঙ্গে ক্যামেরা অফ করে পুরো ভিডিও ডিলিট করে দিয়েছি। আমার দেশের আগে আর আমার জওয়ান ভাইদের আগে কোনো কিছুই নয়। চলো, এই যে এগিয়ে যাচ্ছি, রাস্তাটা দেখছো, এই রাস্তাটা এক অদ্ভুতভাবে নির্মাণ হয়েছে, কারণ ইমার্জেন্সির টাইমে যাতে এখানেই প্লেনটাকে ল্যান্ড করা যায়, সেই রকম এক বিশেষভাবে এই রাস্তা তৈরি করা হয়েছে। মানে অনেকটা বলতে পারো প্লেন রানওয়ে যেমন হয় না, সেরকম। তো যাবার সময়, মানে এখন আমি যখন কাটরা ফিরছি, আমার যে ড্রাইভার ভাই আছে, সেই ভাই বলছিল, দিদি এটাই আমাদের এখানে শ্রীনগরের বিশেষত্ব, এই রাস্তায় দরকার পড়লে প্লেনও নেমে যেতে পারে। আর চারদিকে তখন সিমরান সিমরান ডাক শুনতে পাচ্ছি। মানে ওই যে হলুদ ক্ষেত দেখছো না, ডিডিএল মুভির কথা মনে পড়ে যাচ্ছে। কিন্তু নেমেই সিমরান সাজা আমার আর হলো না, কারণ ওই যে সকালবেলায় রুটিন চেক আপ ইন্ডিয়ান আর্মির চলছিল, আর দ্বিতীয় খুব একটা ইচ্ছে করছিল না, মুডটা একটু অফই ছিল বলতে পারো। যাই হোক, এত সুন্দর জায়গা ছেড়ে ফিরছি কি না, সেজন্য যখন আমরা কোথাও বেড়াতে যাই প্রচণ্ড আনন্দের সাথে বেড়াই, আর যখন ফেরার টাইম হয়ে আসে, শুধু আমার নয়, মনে হয় সকলেরই মুড একটু অফ হয়ে আসে। যদিও সেভাবে মুড অফ হয়নি, কিন্তু তবু এত সুন্দর জায়গা। গাড়ি থেকে নেমে একটা টানেল আসছে, তো গাড়ি থেকে নেমে আমি এই জায়গাটাকে শ্যুট করেছিলাম। সামনের ভিউটা যেন মাইন্ড ব্লোয়িং, পুরো একদম সাদা বরফে ঢাকা পাহাড়, এত চওড়া সুন্দর রাস্তা, মনটাকে একদম ভালো করে দিচ্ছিল। এইগুলো নিয়েই তো আমাকে ফিরতে হবে কলকাতায়। দেখতে দেখতে চলে আসলো কাজিকুন্ড টানেল। ফেরার সময় সব টানেলগুলোকে দেখাইনি, শুধু পাহাড়ের কোল ঘেঁষি টানেলটি ভারী ভালো লেগেছে। তো টানেলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, খানিকটা মুহূর্ত একটু তোমাদের জন্য লেন্সবন্দি করে নিলাম।
যদিও এই কাশ্মীরের এবারের ঘুরতে আসাটা আমার কাছে ইনকমপ্লিট থেকে গেল, কারণ এক নৈসর্গিক সৌন্দর্যের অনেক দিক আছে। প্রত্যেক মানুষের জীবনে যেমন নানা রঙের শেড আছে, প্রতিটা জায়গারও আছে। কিছু আমরা জানি আর কিছু আমরা জানি না, কিন্তু দুয়ের মাঝখানে কত গল্প তৈরি হয়ে যায়। শ্রীনগরও তাই। শ্রীনগর কিন্তু খুব ভালো আছে, সবাই এখানে মিলেমিশে ভীষণ সুন্দর আছে। এখানে আমার একটাই জিনিস শুধু মনে হয়েছে, দিন পরিবর্তন হয়েছে, পট পরিবর্তন হয়েছে, সব হয়েছে, কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি, জানি না আমার কথাই তোমরা সায় দেবে কি না। আমার মনে হয় মানুষের পেটে যদি দুমুঠো খাবার থাকে, পেটে দুকলম বিদ্যে থাকে, সে কখনো কোনো অনৈতিক কাজে পা দিতেই পারে না। ভিতর থেকে তাকে মনে হয় সে কাজ করতে বাধা দেয়। খিদে বড় বিষম বস্তু, খিদে মানুষকে নানা কাজ করায়। তাই জন্য এই মুহূর্তে শ্রীনগরের প্রতিটা ঘরে ঘরে যেমন দুমুঠো অন্ন আর শিক্ষা, প্রাথমিক শিক্ষা ভীষণ দরকার। এখানকার বাচ্চারা পড়ার জন্য ভীষণ আগ্রহী। এইবার শুরু হলো আসল দুর্যোগ। আমরা তো এত সকালে বেরিয়েছি, যারা অনেক পরে শ্রীনগর থেকে বেরিয়েছে প্রায় 12, 14, 15 ঘন্টা এই জায়গায় দাঁড়িয়েছিল। এখন আমরা ন্যাশনাল হাইওয়ের উপর দাঁড়িয়ে আছি। একটু আগেই ল্যান্ডস্লাইড হয়েছে। ল্যান্ডস্লাইড হওয়ার জন্য আমার পিছনে দেখো সার গাড়ি দাঁড়িয়ে আছে, আর সামনে তো তোমাদেরকে একটা দেখালাম ভিডিও। আদি অনন্ত, কোথায় যে গিয়ে শেষ হয়েছে কেউ জানে না, ভগবান জানে আজ কি হবে। আজ আমার দরবার পৌঁছানোর কথা, আর রাত 9টার মধ্যে আমাকে অর্ধকুমারী পৌঁছাতে হবে। কি কারণ ওখানে আমার কেবল কার যেগুলো থাকে না, ওটা আমার বুক করা আছে, উপরে আমার ভবন বুক করা আছে, সুতরাং আমাকে ওখানে যে কোনো উপায়ে পৌঁছাতে হবে। আগে জানি না, সব মাতা রানীর মর্জি। কারণ আমি দেখেছি একটা জিনিস, মাতা রানী পরীক্ষা ভীষণ নেয়, মানে আমার টেম্পারমেন্টের পরীক্ষা। আমার চ্যানেল দিয়ে দেখেছি, আমার লাইভ দিয়ে দেখেছি, সবকিছুতে বিনা পরীক্ষায় 1 ইঞ্চি জমি দেবে না, রক্ষা ওই করবে। ওই জন্য আমি তাকে আরো ক্যাজুয়াল, কারণ তুমি পরীক্ষা দিচ্ছ, তুমি রক্ষা করবে, কারণ জানো তোমার মেয়ে শেষ 3 কিলোমিটার দৌড়াতে পারবে না, তো সুতরাং তোমাকেই ব্যবস্থা করতে হবে। আমি একদম বিন্দাস নির্বিঘ্নে থাকিক্ষণে। কখন ছাড়বে এই জাম, কখন আমরা এগোবো, তো আমি তো নিজেও সেটা জানি না। যাই হোক, কাশ্মীরে এসে কলকাতাকে খুঁজে পাওয়া। কলকাতায় যেমন মানুষ ঘন্টার পর ঘন্টা আটকে থাকে, আমাদের কাশ্মীরের অবস্থাও তাই। কাশ্মীর আর কলকাতা একাকার হয়ে গেছে, বুঝেছো। ল্যান্ডস্লাইডে বিপর্যস্ত হয়ে গেছিলাম প্রায় 5-6 ঘন্টার উপর দাঁড়িয়ে। মনের মধ্যে টেনশন শুরু হয়ে গেছে রাত 9:30। কাটরায় কেবল কারটা ধরতে পারবো না, কেবল কার মিস হয়ে যাবে, কে জানে কি হবে। মার পায়ে সবটুকু ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ দেখলাম এক মেষ পালক তার ভেড়াগুলোকে চড়াতে নিয়ে যাচ্ছে। তো ভেড়াগুলো তো পরপর উঠছে, কিন্তু পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে দেখো একটা কুকুর। আপনাদের অনুভূতি কিরম হচ্ছে এই যে আপনারা হাইওয়েতে স্টিল এন্ড স্ট্যাগনেন্ট হয়ে আছেন? কোলকোল ভালো না, এখানে তো দেখুন একদম ন্যাচারাল ঠান্ডা পাচ্ছেন, সবটুকু আছে। কলকাতায় আপনার ঘাম হবে, সব হবে, গাড়ি জ্যামে দাঁড়িয়ে থাকলে। তো এইটাকে কি বলতে হয় বল, এটাকে কি বলতে হয়? ইস্ট অর ওয়েস্ট, আওয়ার কলকাতা ইজ বেস্ট। ল্যান্ডস্লাইডে রাস্তা একটুখানি পরিষ্কার করে আস্তে আস্তে এপার ওপার দুপারের গাড়ি ছাড়া শুরু হয়ে গেল, কিন্তু গাড়ি খুব মন্তর গতিতে আস্তে আস্তে, কারণ যেখানে ল্যান্ডস্লাইড হয়েছে সেখানে আবার হতে পারে। জায়গার বিভৎসতা এতটাই বেশি ছিল যে সেই জায়গাটাকে আমি শ্যুট করিনি। এবং সবথেকে বড় কথা, আমার যে ড্রাইভার ভাই ছিল সে বলেছিল কাশ্মীরের সৌন্দর্যই দিদি থাক, না হয় এই দৃশ্য নাইবা তুললেন। সত্যি আর সেই মুহূর্তটাকে তুলিনি, একটা বিভৎসকর অবস্থা। যাই হোক, আস্তে আস্তে এগিয়ে চললাম। মনে দূরদূরানি কিন্তু ভীষণ বেড়ে গেছে, কারণ মনে হচ্ছিল পৌঁছাবো তো। তারপর ক্লান্ত হয়ে গাড়িতেই সব ঘুমিয়ে পড়েছিলাম। কিছুটা যাবার পর দূরে যখন ত্রিকুট পাহাড় দেখলাম, তখন ভাষায় তোমাদের প্রকাশ করতে পারবো না যে কি প্রচণ্ড আনন্দে চিৎকার করে কেঁদেছি। পাশে বসে থাকা ড্রাইভার ভাইটি পুরো চমকে গেছে। আমি কেন এই পাহাড়টাকে দেখে কেঁদে উঠেছি তাকে বোঝাই কেমন করে, যে মাকে দেখে তার মেয়ের আকুলতা কী। মনে হচ্ছিল ভগবান দুটো ডানা দাও, আমি উড়ে যেন দৌড়ে চলে যাই আমার মায়ের কাছে। মা ঠিক নিয়ে তো এসেছে, কিন্তু ওই যে মনের কোণের শঙ্কা, পারবো তো মায়ের কাজ অবধি পৌঁছাতে, এই শঙ্কা নিয়েই আস্তে আস্তে এগিয়ে চললাম।
চারিদিকের সৌন্দর্য কোথাও কোনো অংশে কম না, কিন্তু আমার মার দরবার সুন্দর। যেখানে আদিশক্তি বিদ্যমান সে জায়গা কেমন করে অসুন্দর হতে পারে? আমার কাছে পৃথিবীতে থাকা স্বর্গ, যেখানে গেলে আমি আমার সমস্ত দুঃখ ভুলে যাই, যেখানে গেলে আমার হেরে যাওয়া খেলা জিতে যায়, যেখানে গেলে মনের সমস্ত গ্লানি চলে যায়, যেখানে গেলে আমি শুদ্ধ হয়ে যাই, যেখানে গেলে আমি পূর্ণ ঊর্জায় পরিপূর্ণ হয়ে যাই, যেখানে গেলে আমি তার স্পর্শ পাই, যেখানে গেলে আমি তার গন্ধ পাই, আর যেখানে আমি আর সে মিলেমিশে একাকার হয়ে যাই। চিনির মায়ের কথা চিনির কাছে যত শুনবে হয়তো তোমরা বোর হয়ে যাবে, কিন্তু চিনির মা কথা বলতে চিনির মুখে একটু ব্যথা হবে না। তার কাছে এই মাই তার শেষ আশ্রয়, একমাত্র অবলম্বন। মা ছাড়া এই ব্রহ্মাণ্ডে চিনির আর কিচ্ছু নেই। আর আগামী ব্লগে দেখতে পাবে সেটা কেন বললাম আর কি জন্য বললাম। মা যে আমার সত্যিকারের রক্ত মাংসের মা, কি প্রচণ্ড আমাদের ভালোবাসে, তার জ্বলন্ত নিদর্শন নিয়ে সামনের ব্লগে আসছি। তোমরা দেখবে তো? আমি কিন্তু ব্লগ সাজিয়ে নিয়ে থাকবো, এসো কিন্তু ব্লগ দেখতে। আজকের ব্লগ এখানেই শেষ করি। দীর্ঘ 7-8 ঘন্টার ল্যান্ডস্লাইডের বন্দি অবস্থা থেকে যখনই সুন্দর জায়গার আঘ্রাণ, মায়ের গায়ের গন্ধ আর শীতল বাতাসের অনুভব করলাম, পুরো একদম যুদ্ধক্লান্ত শরীর, এর পরের দিকে ব্লগ আর করতেই পারিনি।